শরীফ ওসমান বিন হাদি রোজ রোজ জন্মায় না। আর কাউকে না হারাইতে হয়। যদি না পারে তাহলে তারা পদত্যাগ করুক, আমরা বিপ্লবী সরকার গঠন করব। আমরা কিন্তু মাঠে আছি, জুলাই থেকে এখনো থাকবো। আমরা কিন্তু ছেড়ে যাই নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। তাকে সত্যের পথে দেখে, তাকে আইডল মেনে তারপরে এই রাজনীতিতে আসা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির গ্রামের বাড়ি নলসিটিতে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়েছেন। তো আমরা তাদের গ্রামে বাড়ি এসেছি, এখানে তাদের আহ, পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে এই মুহূর্তে তারা ওই অবস্থায় নেই। তার যে বোন আছেন এখানে, তিনি আহ, বারবার মূর্ছা যাচ্ছেন। তার সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। পরে তার যে ভগ্নিপতি আছে তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদের বেশ কিছু বিষয়ে অবগত করেছেন যে তার লাশ আগামী শনিবার হয়তো নলছিটিতে পৌঁছাতে পারে এবং তারা জানাজার সময়টি এখনো নির্দিষ্ট করতে পারেননি। নির্দিষ্ট হলে অবশ্যই আমাদের জানাবেন। আর ইতিমধ্যে এখানে কিন্তু জেলার যে বিভিন্ন আহ, সংগঠন আছে, রাজনৈতিক সংগঠনে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আমাদের ঝালকাঠির যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং আহ, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওসমান হাদির সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা তাকে অনুসরণ করেন। এমন একজন নেতৃত্বকে হারিয়ে তারা আসলে এখন শোকে বিহ্বল হয়ে গেছেন। তারপর আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং তাদের কথাগুলো শুনবো। আমরা একটু প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো তার সম্পর্কে। জি, আপনার ওসমান হাদি ভাই হলো আমার ছোট কাল থেকে তাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। আপনার মাদ্রাসায় পড়াশোনা লাইফ থেকে আমি এক জায়গায় পড়াশোনা করছি, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। তো তখন থেকে ছাত্র জমানা থেকে তাকে দেখেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, কোনো দুর্নীতিকে সে আপোষ করতো না। এবং আপনারা সকলেই জানেন 5ই আগস্টে তার ভূমিকা কি ছিল। তো আমাদের এই ওসমান হাদি ভাই এই রাজনীতিতে, আমি এনসিপি করি, এনসিপিতে বর্তমানে সমন্বয়ক আছে ঝালকাঠি জেলার। কিন্তু আপনার এই এনসিপি বলেন বা রাজনীতির 5ই আগস্টের পর থেকে আসার মূল উদ্দেশ্য ছিল, মূল কারণ ছিল একমাত্র হলো ওসমান হাদি ভাই। তার পরামর্শে সে ডেকে নিয়ে আমাকে বোঝানো হয়েছে যে মাসুম ভাই, আপনার মতো মানুষ যদি রাজনীতি না আসেন তা রাজনীতি করবে কারা? রাজনীতি করবে কি চোর বাটপাড়া রাজনীতি করবে? যারা চাঁদাবাজি করবে তারা রাজনীতি করবে? আপনার মতো মানুষ আমার লাগবে রাজনীতি করার জন্য। তার পরামর্শে, তার অনুপ্রেরণায়, তাকে সত্যের পথে দেখে, তাকে আইডল মেনে তারপরে এই রাজনীতিতে আসা। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আর তার আইডল এমন ভাবে মেনেছি, সে যেই কাজগুলো করত সেই কাজগুলোর আমি নিজে করার জন্য চেষ্টা করতেছি এবং করতেছি। এবং সামনে ওসমান হাদি ভাই যেই রকমের আমাদেরকে দেখাই দিয়ে গেছে, এই বাংলাদেশ যেভাবে গড়ার জন্য চেষ্টা করে তার জীবন দিয়ে গেছে, শহীদ হয়েছে, সেই রকম আমরা যতটুকু পরিমাণ সে কাজ স্থগিত করে দুনিয়া থেকে চলে গেছে, ওইখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। দর্শক, আরো একটু বিষয় আমি জানিয়ে রাখি। গতকাল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিন্তু ঝালকাঠির নলছিটি উপজেলা তার জন্মস্থান, সেখানে কিন্তু গভীর রাতে এখানের যারা আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং এনসিপি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা কিন্তু বাস স্ট্যান্ড এরিয়ায় কিন্তু আহ, বিক্ষোভ প্রদর্শন করেছেন। এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি তার ভাবধারা রাজনীতির সাথে জড়িত আছেন। আপনি একটু তার সম্পর্কে একটু জানাবেন। আসলে ওসমান হাদি ভাইয়ের সাথে যতদিন থেকে সম্পর্ক, তাকে আমি যেটা দেখছি সংক্ষেপে বলবো যে সে একটা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। সে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, কথা বলতে, খাইতে লইতে সব জায়গায় আমি যেটা দেখছি সে ইনসাফ করে চলতো। কাউকে কোনো রকম বেশি কম দিয়ে না। সবার সাথে সমানভাবে যে যতটুকু ইনসাফ পায় ন্যায্যভাবে তাকে ওইভাবেই সে করতো। তা আসলে ওসমান হাদি তো প্রতিদিন জন্মায় না। ওসমান হাদি হচ্ছে আপনার যুগের পর একজন জন্মায়। অতএব ওসমান হাদি ভাইকে যে আমরা হারাইছি এটা অমূল্য, এটা মেনে নেওয়ার মতো নয়। আর এইটা পূরণ করার মতো নয়। এটা বাংলাদেশের একটা সম্পদ। ওসমান হাদি শুধু এখন নৌসিটি একটা ছেলে না, সে শুধু বাংলাদেশ সারা বিশ্বব্যাপী সে একটা ইনসাফের প্রতীক।
ওসমান হাদি হচ্ছে একটা বিপ্লব, ওসমান হাদি হচ্ছে একটা আজাদির লড়াই। সেই লড়াইটাকে আমাদেরকে থামাই দেওয়ার জন্য এই সন্ত্রাসীরা এই কার্যক্রম করেছে। এরা শুধু আমাদের শত্রু না, এরা পুরো বাংলাদেশের শত্রু, এরা ইনসাফের পুরো বিশ্বব্যাপী শত্রু। অতএব এই শত্রুদেরকে যদি বর্তমান সরকার দমন না করতে পারে, তাদেরকে যথাযথ ব্যবস্থা না নিতে পারে তাদের বিরুদ্ধে, অতএব বলবো আমরা তাদেরকে, তারা যেন পদত্যাগ করে। আর আপনি দেখেন, আমরা জুলাই বিপ্লবে পরে একটা আশা করছিলাম যে আমাদের দেশটা পরিবর্তন হবে, কিন্তু ইউনূস সাহেব তিনি আপনার নোবেল বিজয়ী। তো আমরাই আশা করছিলাম, কিন্তু তার মাধ্যমে আমরা সেইরকম কিছু পাইনি। সে আশার বাণী শুনাইতেছে, এখনো যদি আশার বাণী শোনায়, আর আমাদের জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার তারা যদি এরকম হারিয়ে যায়, তাহলে তো আমাদের কিছু লাভ নাই। এজন্য আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সাহেবকে বলবো যে আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করেন। আপনার এই ডেট ওভার জিনিস দিয়ে আপনি চালাইতেছেন। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদেরকে আমরা পদত্যাগ চাই। এবং আমরা জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন নিরাপত্তা দেয়, তাদের আর যেন আমাদেরকে হাসনাত ভাই এখন হুমকি চলতেছে, এরকম আমরা যেন হাসনাত ভাইকেও না হারাই, আমরা যেন আর কাউকে না হারাইতে হয়। যদি না পারে তাহলে তারা পদত্যাগ করুক, আমরা বিপ্লবী সরকার গঠন করব। আমরা কিন্তু মাঠে আছি, জুলাই থেকে এখনো থাকবো, আমরা কিন্তু ছেড়ে যাই নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ। দর্শক, আমরা তার পরিবারের সাথে কথা বলে আরো একটু বিষয় জানতে পেরেছি। তার যে ভগ্নিপতি আছেন তিনি আমাদের জানিয়েছেন যে আহ, হাদির হত্যাকারীদের দ্রুত বিচার, এর সাথে কিন্তু তারা দাবি করেছেন যে ওসমান হাদির যে পরিকল্পনা এবং তার যে জীবনী সেটা পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয়, এই দাবিটি কিন্তু তারা সরকারের প্রতি জানিয়েছেন। আমরা আরো এনসিপির নারী নেতৃবৃন্দ আছেন তাদের সাথে একটু কথা বলবো। বৈষম্য বিরোধী আন্দোলনের নারী নেতৃবৃন্দ আছেন, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন, তার সাথে তো আসলে আমাদের এলাকার সন্তান, হ্যাঁ আপনার এলাকার সন্তান, তার সাথে আপনারা রাজনীতি করেছেন, বিভিন্ন সময়ে তার আহ বিভিন্ন কথাগুলো শুনেছেন, আসলে তার সম্পর্কে একটু জানান। আ শরীফ ওসমান হাদি ভাই ছিল মানে সারা বাংলাদেশের একটা মুখ। যেই মুখটা হলো মূলত সে, তার এই যে হলো যে ফেসিবাদ বিরোধী আওয়াজ, তার এগুলো শুরু হয়েছে তার পরিবার থেকে। আপনারা জেনে থাকবেন, শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের পিতা আ ওসমান হাদি জনাব, উনি যখন যে বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, তখন থেকে কিন্তু প্রতিটা সেক্টরে যেখানে জুলুম, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার হতো, তার বিরুদ্ধে সে একাই রুখে দাঁড়াতো। কারো পরোয়া না করে একা মাঠে গিয়ে দাঁড়াতো, অন্যায়ের প্রতিবাদ করতে। আর সেখান থেকেই শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জন্ম। এবং শরীফ ওসমান বিন হাদি ভাই এমন একজন ব্যক্তি যে সারা বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য, ফেসিবাদ, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ কায়েমের জন্য সে, এই যে আপনার জুলাই বিপ্লবের আগে কিন্তু সে লেখালেখি করত। যখন সে যে বল দিয়ে পারতো না, মাঠে নামতে পারতো না, তখন তিনি লেখালেখির মাধ্যমে প্রতিবাদের ভাষা জানাইতো। আমাদের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। জুলাই পরবর্তী সময় একমাত্র ব্যক্তি যদি থাকেন সারা বাংলাদেশে, যে জুলাইয়ের পরে যার নামে কোনো একটা মানে কান ফসাফসি থাকে না, সেটাও নাই যে সে চাঁদাবাজি করছে, কার সাথে খারাপ ব্যবহার করছে, দুর্নীতি করছে, অন্যায় করছে, সে ছিল আমাদের শরীফ ওসমান বিন হাদি। শরীফ ওসমান বিন হাদি রোজ রোজ জন্মায় না। আমাদের এই যে আপনার শেরেবাংলা একে ফজলুল হক ছিল, দ্বিতীয়বার আমরা পেয়েছিলাম দক্ষিণ অঞ্চলে যে শরীফ ওসমান বিন হাদি ভাইকে। ধন্যবাদ। দর্শক, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু গতকাল রাতে কিন্তু তার বাসভবনে শত শত লোকের আসলে আগমন ঘটেছে এবং এখনো কিন্তু এখানে তার তার বাসভবনের আশেপাশে লোক জড়ো হচ্ছেন এবং তাকে এক নজর দেখার জন্য, সবশেষ এক নজর দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ছিল এখানকার সর্বশেষ। এনটিভি অনলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ। জালুকাঠি থেকে MS পলাশ, এনটিভি অনলাইন।